শব্দ শুনে রাজীব ছুটে এসে বলল, দোস্ত, কিসের শব্দ? আমি কাঁপা কাঁপা গলায় কোনো মতে বললাম, কিছু না, বাতাসের জানালা লেগে গেছে তো, তাই ভয় পেয়েছিলাম। আর এই ডায়েরিটা, এটা পড়ে গেছে। আমি বুকে ব্যথা অনুভব করছিলাম, আর সেই অসহ্য যন্ত্রণায় সেদিনের মতো সব কাজ ফেলে রেখে ঘরে ফিরে এসেছিলাম। কিন্তু সেই রাতে আমার ঘুম আসছিল না। ডায়েরি আর ওই তাবিজ আমাকে এক অজানা আকর্ষণে টানছিল। আমার সমস্ত সত্তা যেন ওই জিনিসটার কাছে বাঁধা পড়ে গিয়েছিল। আমি ঠিক করলাম, ডায়েরিটা আমি পড়ে দেখব। মাঝরাতে যখন চারিদিক নিস্তব্ধ, আমি চোরের মতো পা ফেলে ফেলে লাইব্রেরিতে ঢুকলাম। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিসের ভুল? কে এই বন্ধু? কোথায় পেল সেই ডায়েরি আর সেই তাবিজটা? ভয়ের রাজ্যে বন্ধুর সাথে হারিয়ে যেতে প্রস্তুত আপনি? চলুন তাহলে শুরু করা যাক। Bhoot.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই ঘটনার নাম দিয়েছেন ডায়েরি বন্দি জিন। আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমি সজীব শাহরিয়ার বলছি, টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা থেকে। ঘটনাটা আমার এক কাছের বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা, আর ঘটনাটা তার এক বড় ভাইয়ের সাথে ঘটেছিল। আমার বন্ধু যেভাবে আমাকে বলেছে আমিও সেইভাবেই বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঘটনায় সবার ছদ্মনাম ব্যবহার করব, কারণ বিশেষ কারণে নাম এবং জায়গা উল্লেখ করতে পারছি না। আজকের ঘটনাটি কোনো গল্প নয়, এটি আমার বড় ভাই আকাশ ভাইয়ার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য, এক লোমহর্ষক অভিজ্ঞতা যা তাকে প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে ঠেলে দিয়েছিল। প্রত্নতত্ত্বের ছাত্র আকাশ ভাই, যার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে সবাই আলোচনা করত, তাকে প্রায় 5 মাস পর যখন দেখলাম তখন মনে হলো আমি যেন অন্য এক মানুষকে দেখছি। সেদিন বিকেলে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের গ্রামের সেই পুরনো ব্রিজটা পার হয়ে যেতে হয়। সেখানকার ইতিহাসেও এক অভিশাপ জড়িয়ে আছে। বাবার মুখে শুনেছিলাম 1998 সালের ভয়াবহ বন্যায় সেই ব্রিজটা খালের পানিতে ভেসে গিয়েছিল, যেন প্রকৃতি সেখানে তার ধ্বংসের স্বাক্ষর রেখে গেছে। পরে অবশ্য নতুন ব্রিজ হয়েছে সেখানে। যাই হোক, আমি ব্রিজ থেকে বেশ খানিকটা দূরে হঠাৎ দেখলাম আকাশ ভাই সেখানে পা ঝুলিয়ে বসে আছেন, ঠিক যেন তিনি আমারই অপেক্ষায় ছিলেন। তার হাতে জ্বলন্ত সিগারেট। দূর থেকে আমাকে দেখেই ডাক দিলেন, কিন্তু কাছে গিয়ে আমি তো হতবাক হয়ে গেলাম। এ কি দেখছি? আমার সেই সুদর্শন আকাশ ভাই। তার চেহারাটা যেন আগের তুলনায় অনেক বেশি কালো, নিষ্প্রাণ। চোখের নিচে গভীর কালো কালির দাগ, যেন তার আত্মা দীর্ঘ রাত জেগে অন্ধকারের সাক্ষী হয়েছে। তার দিকে তাকানো যাচ্ছিল না। যারা ভাইয়াকে চেনে তারা যে কেউ দেখলেই চমকে উঠবে। আমি যেন আকাশ থেকে পড়লাম। যে মুখ দেখলে সবাই মাশাআল্লাহ বলতো, তার এই বিভৎস দশা। আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, ভাইয়া তোমার এই অবস্থা কেন? চেহারার এই কি হাল হয়েছে তোমার, কিভাবে? আকাশ ভাই যে উত্তরটা দিলেন তা শুনে মনে হলো আমার হৃৎপিণ্ড কেউ যেন মুচড়ে ধরেছে। তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদ হাসি, আর কণ্ঠে এক গভীর শূন্যতা। সাদাব, আমি যে আজ তোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি
জন্য শুকরিয়া আদায় কর, বুঝলি? আমি হতবাক। তার এই কথাগুলো কেবল শব্দ ছিল না, এগুলো যেন ছিল এক বিভীষিকাময় স্বীকারোক্তি। দ্রুত বললাম, দাঁড়িয়ে আছো মানে? কিসের শুকরিয়া? কি বলছো এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন আকাশ ভাইয়ের কণ্ঠস্বর আরো নিচু, আরো শীতল কণ্ঠে বললেন, সাদাব, তুই তো জানিস আমি প্রত্নতত্ত্বের ছাত্র। পড়াশোনার জন্য আমাকে অনেক গোপন, অনেক প্রাচীন জিনিসপত্র ঘাটাঘাটি করতে হয়। এমনই একটা কাজে গিয়েছিলাম, কিন্তু সেই কাজ যে আমার জীবনে এত বড় অভিশাপ নিয়ে আসবে তা জানা ছিল না। এটা আমার জীবনকে নষ্টই করে দিয়েছে। আল্লাহর রহমত এবং ইব্রাহিম হুজুরের উসিলায় আজ আমি তোর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। অন্যথায় হয়তো আমার দেহটা পিশাচের দখলে চলে যেত। আমি নির্বাক, হাঁ হয়ে শুধু শুনলাম। কি এমন ঘটনা ঘটেছে যা আকাশ ভাইয়ের আত্মাকেও গ্রাস করে নিতে চেয়েছিল? তারপর আবার আকাশ ভাই বলছেন, আমার ইউনিভার্সিটির মাস্টার্সের শেষের দিকে ডিপার্টমেন্টের স্যার আমাদেরকে কিছু বিষয়ে অ্যাসাইনমেন্ট করতে দিলেন। অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু ছিল পুরাতন অজানা কোনো বই বা লেখা নিয়ে একটা প্রেজেন্টেশন বানাতে হবে। আমার এই পুরনো জিনিস ঘাটাঘাটি করতে ভালো লাগে, তাই চোখ বন্ধ করে একটা প্রেজেন্টেশন বানানোর কথা স্যারকে জানিয়ে দিলাম। এই কাজটি যে শেষ পর্যন্ত এত ভয়ঙ্কর হয়ে উঠবে জানা ছিল না। সেখানে আমার এক বন্ধু রাজীব, সেও একই ধরনের অ্যাসাইনমেন্ট তৈরির কাজ করছিল। আমি যতটা আগ্রহ নিয়ে শুরু করেছিলাম, কিছুদিন যেতেই কাজটা ততটাই কঠিন হয়ে উঠল। এই লাইব্রেরি থেকে সেই লাইব্রেরি খুঁজেও আমি মনের মতো কোনো লেখা বা বই খুঁজে পাচ্ছিলাম না, যেটাকে আমি আমার অ্যাসাইনমেন্টে কাজে লাগাতে পারি। আমি হতাশ হয়ে যাচ্ছিলাম। একদিন ক্যাম্পাসের মাঠে বসে এই বিষয়গুলো নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই পিছন থেকে রাজীব এসে আমার কাঁধে হাত দিয়ে বলল, কিরে বিজ্ঞানী, তোর অ্যাসাইনমেন্টের কি অবস্থা? মনে তো হচ্ছে সব শেষ করে আরাম করছিস। কিন্তু পরক্ষণেই আমার মুখের হতাশার অভিব্যক্তি দেখে সে বুঝে গেল। আমি বললাম, ভাই, ইউনিক কিছু খুঁজে পাচ্ছি না। আমি চাচ্ছিলাম এবার স্যারকে আলাদা একটা কিছু দেব, হচ্ছে না। তারপর সে আমাকে একটা প্রস্তাব দিল, যা আমার মনে আশার আলো এনে দিল। রাজীবের কণ্ঠস্বর নিচু, বলল, বন্ধু, আমার আম্মুর মামা, মানে আমার এক নানা ছিলেন, যিনি গত বছর মারা গেছেন। তিনি ছিলেন একজন শৌখিন মানুষ, বই পড়তে খুব ভালোবাসতেন। তার সংগ্রহে বেশ কিছু পুরনো বই, ডায়েরি, বিভিন্ন ডকুমেন্টারি এসব সংগ্রহ করা আছে। আম্মুর কাছেই শুনেছিলাম সব, যদিও আমার দেখা হয়নি নিজের চোখে। তিনি মারা যাওয়ার পর ঘরটা ওইভাবেই পড়ে আছে। তোর যেহেতু এই বিষয়ে থিসিস মানে অ্যাসাইনমেন্ট পড়েছে, তুই চাইলে আমি তোকে ওই লাইব্রেরিটা ব্যবহার করার ব্যবস্থা করে দিতে পারি। একদম খুশিতে নেচে উঠল মন। আমি অনেক আগ্রহ নিয়ে রাজীবকে সব ব্যবস্থা করতে বললাম। শহরের কোলাহল আর ব্যস্ততা রেখে আমি আর রাজীব যখন আমাদের অ্যাসাইনমেন্টের কাজ শেষ করতে সেই জায়গায় পৌঁছালাম, তখন প্রায় মধ্য দুপুর। বাড়িটা ছিল শহরের শেষ প্রান্তে, এক জীর্ণ শীর্ণ একতলা ভবন। এ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর বাড়ি। বাড়িটা শতবর্ষের পুরনো, দেয়ালের চুন সুরকি খসে পড়ে কঙ্কাল বেরিয়ে এসেছে। রাজীব ওর নানিকে আগে থেকে সব বলে রেখেছিল, বলেছিল আমরা আসবো। আমরা যাওয়ার পর বৃদ্ধা নানি আমাদের থাকার জন্য একটা ঘর দেখিয়ে দিলেন, বেশ পুরাতন ঘর। যাই হোক, আমরা সামান্য বিশ্রাম আর দুপুরের খাবার শেষ করে চলে গেলাম সেই লাইব্রেরিতে। দরজা খুলতেই কাগজের পচা মিশ্র গন্ধ আমাদের নাকে ধাক্কা মারল। বোঝা যাচ্ছিল রাজীবের নানা মারা যাবার পর এখানে কেউ পা রাখেনি। তারপর আমরা আমাদের কাজে মন দিলাম। বইয়ের স্তূপ ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ তাকের এক কোনায় চোখ আটকে গেল আমার। কালো ময়লা কাপড়ে মোড়ানো একটা ডায়েরি। ওটাকে হাতে নিতেই কেমন
শরীর বেয়ে নেমে গেল। কাপড়ের বাঁধন খুলতেই বিভৎস পচা মাংসের মতো একটা তীব্র দুর্গন্ধ আমার নাকে এসে লাগলো। ডায়েরির পাতাগুলো উল্টাতেই দেখলাম পাতাগুলোই ছিল পোকায় খাওয়া, কালচে ছোপ ছোপ দাগ লাগানো। লেখাগুলো কেন যেন আমার চেনা কিন্তু দুর্বোধ্য মনে হলো, যেন অজানা রহস্যময় কিছু লিপিবদ্ধ করা হয়েছে। পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে আমার হৃৎপিণ্ডটা থেমে যাবার জোগাড় হলো। কয়েকটি পাতা নিখুঁতভাবে বৃত্তাকারে কেটে ফেলা, এমন ভাবে কাটা যেন মাঝে একটা ছোট টেনিস বল অনায়াসে রাখা যাবে, আর সেই ক্ষতের ঠিক মাঝখানে একটা কালো কুচকুচে টকটকে লাল সুতোয় বাঁধা তাবিজ রাখা। এটা দেখেই আমার ভেতরটা অদম্য কৌতূহলে নাড়া দিয়ে উঠল। যেই না আমি তাবিজটা স্পর্শ করতে হাত বাড়িয়েছি, অমনি ঘরের একটা জানালা সজোরে সশব্দে বন্ধ হয়ে গেল আর ঘরটাকে কাঁপিয়ে তুলল। ভয়ে আমার হাত থেকে ডায়েরিটা ছিটকে পড়ল মেঝেতে। শব্দ শুনে রাজীব ছুটে এসে বলল, কিসের শব্দ রে? আমি কাঁপা কাঁপা গলায় কোনো মতে বললাম, কিছু না, বাতাসের জানালা লেগে গেছে তো, তাই ভয় পেয়েছিলাম, আর এই ডায়েরিটা পড়ে গিয়েছিল। আমার বুক ধরফর করছিল, আমার কেমন যেন খুব অস্থির লাগছিল। আমি আমার বুকের ব্যথা টের পাচ্ছিলাম। হঠাৎ করেই আমার সেই অসহ্য যন্ত্রণায় সেদিনের মতো কাজ ফেলে আমি বাড়ি ফিরে এলাম। কিন্তু সেই রাতে আমার ঘুম হলো না। ডায়েরি আর ওই তাবিজটা আমাকে এক অজানা আকর্ষণে টানছিল। আমার সমস্ত সত্তা যেন ওই জিনিসটার কাছে বাঁধা পড়ে গিয়েছিল। তাই স্থির করলাম ডায়েরিটা আমি পড়ে দেখব। মাঝরাতে যখন চারিদিক নিঃশব্দ, আমি চোরের মতো পা ফেলে লাইব্রেরিতে ঢুকলাম। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ডায়েরিটা নিয়ে নিজের ঘরে ফিরে এসে দরজা বন্ধ করলাম। আমি যখন কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম, মনে হলো ঘরের ভেতরেই যেন এক প্রলয় কাণ্ড শুরু হয়েছে। বাতাসে সব এলোমেলো হয়ে যাচ্ছিল, ঘরের দরজা জানালা যেন কাঁপছিল। ভয়ে আমার অবশ হাত থেকে ডায়েরিটা ছিটকে পড়ে গেল, আর তাবিজটা সশব্দে ডায়েরির ভেতর থেকে মেঝেতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম একটা অদৃশ্য বরফ শীতল হাত আমার গলা চেপে ধরেছে। কিছু বুঝে ওঠার আগেই এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি আমাকে শূন্যে তুলে হিংস্র আক্রোশে ছুঁড়ে ফেলল ঘরের অন্য প্রান্তে। আমার মাথা দেয়ালে সজোরে ধাক্কা খেল, আর আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। ভোরের আলো সবে ফুটেছে, আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, আর পাশে বসে আছে রাজীব ও তার ফ্যাকাশে মুখের নানি। আমার আর কিছুই মনে ছিল না, শুধু জিজ্ঞাসা করলাম, আমি এখানে এভাবে কেন? তখনই রাজীব বলল, কাল রাতে তোর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি তুই খাটের পাশে দেয়ালের দিকে মেঝেতে পড়ে আছিস। আমি নানিকে ডেকে তোকে খাটে তুলে শুইয়ে দিলাম, কিন্তু তোর জ্ঞান ফিরছিল না। আমি আর নানি মাথায় পানি দিতে তোর জ্ঞান ফিরল। কি হয়েছিল কাল রাতে? তুই ওইভাবে পড়েছিলি কেন? আমি রাজীবকে সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে রাজীব যেন ঘাবড়ে গেল, আবার ভয়ও পেল। তারপর আমার অবস্থা দেখে রাজীব সেদিনই আমাকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। বাড়িতে ফেরার পর আমার দিনকাল যেন একরকম ওলট পালট হয়ে গেল। শরীর আর মনে ভর করলো এক অদ্ভুত অসাড়তা, যেন নিজের উপরে নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। দিনগুলো কাটছিল ঘোরের মধ্যে। খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা ছিল না। রাতের পর রাত চোখের পাতা এক করতে পারতাম না, ছটফট করতাম। আবার যেদিন ঘুমাতাম সেদিন আর দিন রাতের হুঁশ থাকতো না। একটানা ঘুমিয়ে কাটিয়ে দিতাম প্রায় পুরো একটা দিন। আমু প্রায়ই বলতো আমি নাকি গভীর রাতে ঘুমের ঘোরে একা একা সারা বাড়ি হেঁটে বেড়াতাম। আবার কখনো বিড়বিড় করে এমন দুর্বোধ্য ভাষায় সব কথা বলতাম যা পরিবারের কারো পক্ষেই বোঝা সম্ভব ছিল না। আমার পুরোপুরি ভালো হওয়ার পর
আম্মুর কাছে আমার সাথে ঘটে যাওয়া এমন অনেক ঘটনা শুনেছি যা আমার কিছুই মনে নেই। সেরকমই একটা ঘটনা তোকে বলছি, শোন। আম্মু বলল, একদিন গভীর রাতে আমি বাথরুমে যাব বলে ঘর থেকে বেরিয়েছি। তোর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালাম। ঘরের ভেতর থেকে চাপা ফিসফিসানির শব্দ আসছে, যেন কয়েকজন মিলে খুব নিচু গলায় কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে। কৌতূহল আর অজানা আশঙ্কায় আমি তোর ঘরের দরজায় উঁকি দিলাম। যা দেখলাম সেই দৃশ্য মনে পড়লে আজও আমার শরীর ভয়ে হিম হয়ে আসে। দেখলাম একটা অনেক লম্বা কুঁচকুঁচে ছায়ামূর্তি তোর বিছানার উপরে ঝুঁকে আছে, ঠিক তোর মুখের কাছে। মূর্তিটার কোনো মাথা বা মুখ কিচ্ছু বোঝা যাচ্ছিল না, কেবল সারা শরীর জুড়ে বসানো ছিল অগণিত রক্তাক্ত লাল চোখ, যেগুলো অন্ধকারের মধ্যে উজ্জ্বল ঝল করছিল। পায়ের দিকটা সাপের লেজের মতো লম্বা, মনে হচ্ছে লেজ দুলিয়ে সাঁতার কাটছে। তখন খুবই বাজে একটা আষ্টে গন্ধে আমার বমি পাচ্ছিল। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি ভয়ে চিৎকার করে তোর আব্বুকে ডাকি। তোর আব্বু ছুটে এসে দেখে আমি থরথর করে কাঁপছি আর তোর ঘরের দিকে ইশারা করছি। এরপর আমরা দুজন মিলে তোর কাছে ছুটে গিয়ে দেখি তুই গভীর ঘুমে অচেতন, আর তোর সারা শরীর ঘামে ভেজা। ভ্যাপসা আষ্টে গন্ধে তোর রুমটা ভরে গেছে। এই ঘটনার ঠিক একদিন পরেই ঘটেছিল আর এক ভয়ঙ্কর ঘটনা। সেদিন নাকি আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটাও আম্মুর মুখ থেকে শোনা। আমার এই সমস্যার জন্য ডাক্তার ও আশেপাশের হুজুর দেখানো হয়েছিল, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেনি। তাই আম্মু ছোট চাচ্চুর বাসায় গিয়েছিলেন কথা বলার জন্য। আম্মু বলছেন, ওই ঘটনার পরদিন বিকেলবেলা আমি তোর ছোট চাচার বাড়িতে গিয়েছিলাম তোর এই সমস্যা নিয়ে কিছু কথা বলার জন্য। তার খোঁজে যদি ভালো কোনো হুজুর থাকে। ফিরতে ফিরতে মাগরিবের আজান পড়ে গেল। আমি তাড়াহুড়ো করে নামাজটা সেরেই তোকে ডাকতে তোর ঘরে গেলাম। গিয়ে দেখি তুই ঘরে নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তোর কোনো চিহ্ন পেলাম না। ভয়ে আমার আত্মা শুকিয়ে কাঠ। আমি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় ছটফট করতে করতে তোকে ডেকে যাচ্ছি। তোর আব্বু লাইট হাতে নিয়ে তোকে খুঁজতে বাইরে ছুটে গেল। গ্রামের মেঠো পথ, জঙ্গল, পুকুর সব জায়গায় খুঁজেও তোকে না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। আমি তখন কেবল জায়নামাজে বসে কাঁদছি আর আল্লাহর কাছে দোয়া করছি। একটা পুরো রাত কেটে গেল, তোর কোনো খোঁজ মিলল না। ফজরের আজানের পর তোর ছোট চাচা হাঁপাতে হাঁপাতে আমাদের বাড়ি এসে খবর দিল সে তোকে আমাদের পুকুর পাড়ের বিশাল তেঁতুল গাছটার সবচেয়ে উঁচু ডালে নিশ্চিন্তে শুয়ে থাকতে দেখেছে। এরপর সবাই মিলে তোকে সেখান থেকে নামিয়ে নিয়ে আসে। বিশ্বাস কর, এই ঘটনাগুলোর কিছুই আমার মনে নেই। এরপর আম্মু আব্বু অনেক খোঁজাখুঁজি করে ইব্রাহিম নামের একজন আলেমকে নিয়ে আসেন। হুজুর ইব্রাহিম ছিলেন অত্যন্ত ধার্মিক এবং পরহেজগার একজন ব্যক্তি। তিনি রুকাইয়া করতেন এবং তার উসিলায় অনেকে আরোগ্য লাভ করেছেন। আমাদের বাড়িতে পা রাখার সাথে সাথেই তিনি থমথমে পরিবেশটা আঁচ করে ফেললেন। হুজুর আমার ঘরে প্রবেশ করে কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন। তারপর ঘরের বাকি সবাইকে বাইরে যেতে বলে আমার সামনে বসে বিড়বিড় করে কি যেন পড়তে লাগলেন। বেশ কয়েক মিনিট পর তিনি ঘর থেকে বেরিয়ে আমার আব্বু আম্মুকে বললেন, আপনার ছেলেকে কয়েকটা বদ জিন কুনজর দিয়েছে। এদের মধ্যে একটি জিন অত্যন্ত শক্তিশালী এবং পুরনো। এই জিনকে হটানো সহজ হবে না, তবে আমি আমার শেষ চেষ্টা করে দেখতে পারি। শতভাগ কাজ হবে কিনা বলতে পারছি না, আল্লাহর কাছে দোয়া করেন। যদিও তিনি প্রথমে কাজ করতে রাজি ছিলেন না, সবার অনুরোধে তারপর রাজি হলেন এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র জোগাড় করার জন্য দ্রুত কাজ করতে বললেন। এরপর সব ব্যবস্থা হয়ে গেলে হুজুর চিকিৎসার জন্য বসলেন। আমাকে ঘরের মাঝখানে একটা গোল গণ্ডি এঁকে তার ভেতরে বসানো হলো। পরিবারের সদস্য ছাড়া বাকি সবাইকে ঘর থেকে বাইরে থাকার নির্দেশ দিলেন। হুজুর বললেন, এখানে যাই হয়ে যাক ভয় পাবেন না,
আর আমি যে সূরার কথা বলেছি সেগুলো পাঠ করতে থাকবেন, কোনো মতেই আয়াত পড়া বাদ দেওয়া যাবে না। হুজুর যখন রুকাইয়ার আয়াত এবং বিশেষ কিছু দোয়া পড়তে শুরু করলেন, আমার ভেতর অদ্ভুত পরিবর্তন শুরু হলো। আমার আর কিছু মনে নেই, বাকিটা আম্মুর মুখেই শোনা। আম্মু বলছেন, হুজুরের তেলাওয়াতের জোর বাড়ার সাথে সাথেই তুই এক বিকট চিৎকার করে উঠে শক্ত হয়ে বসে পড়লি। তোর কণ্ঠস্বর পুরোপুরি বদলে গিয়েছিল। জিন হাজির হয়েছিল তোর শরীরে। হুজুর তখন জিনকে তোর শরীরের উপরে ভর করার কারণ জিজ্ঞেস করলেন। তুই এক ভাঙা কিন্তু গম্ভীর পুরুষালী গলায় হেসে উঠেছিলি। সেই হাসি শুনে ঘরের সবার রক্ত জমে গিয়েছিল। তারপর সেই কণ্ঠে জিনটি এক বিভৎস হাসি হেসে বলল, এই ছেলে আমার সাথে চরম বেয়াদবি করেছে। ও আমাকে ডায়েরির ভেতর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাকে যখন বন্দি করা হয়েছিল তখন এই ডায়েরির মালিক আমাকে শর্ত দিয়েছিল যে এই ডায়েরি যে ধরবে আর পড়বে সেই আমাদের গোলাম হবে। এই ছেলেকে আমার সেই শর্তে কাজ করতে হবে। আমি আমার গোলাম বানিয়ে এই ছেলেকে সঙ্গে নিয়ে যাব। আমাকে কেউ থামাতে পারবে না, তুইও পারবি না। তারপর হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে গেল, আর তুই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলি। এই বলে আম্মু তার কথা শেষ করলেন। আমার জ্ঞান ফিরলে আমাকে দেখে হুজুর আম্মুকে বললেন, এ খুবই বদজিন, সে মৃত্যুর শৃঙ্খলে বন্দী। এটিকে মুক্ত করতে হবে, নইলে আকাশকে বাঁচানো যাবে না। আমি আমার জিনকে পাঠিয়ে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় তার একটা উপায় খুঁজে বের করে 2 দিন পর আবার আসব। তারপর আব্বুকে আগামীকাল আসরের পর একবার দেখা করতে বলে সেদিনের মতো তিনি বিদায় নিলেন। পরের দিন আব্বু গেলে হুজুর সব কারণ বলেছিলেন। তার কথাগুলো ছিল এরকম, ভাই, আপনার ছেলেকে খুবই বদ একটা জিন আসর করেছে। এরা মানুষের রক্ত খেতে ভালোবাসে। সে আপনার ছেলের শরীরের রক্ত খেয়ে শেষ করে দিচ্ছে। আপনি খেয়াল করে দেখেছেন হয়তো আপনার ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমার আব্বু জিজ্ঞাসা করলেন, উপায় কি? আমার ছেলেকে কি বাঁচানো যাবে না? আব্বু এক সময় কেঁদে ফেললেন। তখন হুজুর বললেন, আমি কাল আবার জিন হাজির করব। তারপর আব্বু বাসায় চলে আসেন। পরদিন পূর্ব নির্ধারিত সময়ে হুজুর চলে এলেন। পুরো বাড়ির আবহাওয়া তখন থেকেই যেন থমথম করছিল। হুজুর তার প্রস্তুতি শেষে সূরা ও বিশেষ আয়াত পাঠ শুরু করতেই ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠল। আর একটু পরেই শুরু হলো সেই ভয়ঙ্কর খেলা। বাইরে যেন প্রচন্ড এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে। জানালা দরজা যেন ঠাস ঠাস করে কেঁপে উঠছে। যদিও একটু আগেও বাইরের আবহাওয়া ছিল একদম শান্ত। আম্মু এবং বাকিরা ভয়ে সিঁটিয়ে গেলেন, কিন্তু হুজুরের নির্দেশ মতো তারাও নিজেদের মতো করে সূরা পাঠ চালিয়ে যাচ্ছিলেন। এর পরের দৃশ্য আরো বিভীষিকাময়। হঠাৎ মনে হলো মাথার উপরে টিনের চালে যেন একদল অদৃশ্য ভারী পায়ের মানুষ উন্মত্তের মতো দৌড়াদৌড়ি শুরু করেছে। ঘরের ভেতর সেই শব্দের প্রতিধ্বনি যেন শির দাঁড়াবে ঠান্ডা স্রোতে নামিয়ে দিল। মুহূর্তের মধ্যেই আমার শরীর হিংস্রভাবে কাঁপতে শুরু করলো। আমার কণ্ঠস্বর ডুবে গিয়ে এক পুরুষালী কুৎসিত এবং বিভৎস হাসি ও আওয়াজে পরিণত হলো। সেই হাসি যেন শয়তানের উল্লাস। আমার আর কিছু মনে নেই। আম্মু বলেছিলেন, জিন হাজির হওয়ার পর কঠোর কণ্ঠে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুই কি চাস? উত্তরে ভেসে আসলো সে ঠান্ডা শীতল আর ভয়ানক হাসি। ওর রূহ চাই, ওকে মেরে ফেলবো, গোলাম হয়ে থাকবে ও সারা জীবন, ছাড়ব না। হুজুর বললেন, না, ও ভুল করে ডায়েরিটা নিয়ে তোকে বিরক্ত করে ফেলেছে, কিন্তু এখন তুই থাকতে পারবি না, ওকে ছেড়ে দিতে হবে। জিনটা রাজি হচ্ছিল না। হুজুর তার কথায় অটল রইলেন। শুরু হলো জিনটির সাথে দীর্ঘ ভয়ঙ্কর দর কষাকষি। জিনটি শরীরকে মাধ্যম করে বিকৃত অঙ্গভঙ্গি করতে লাগলো আমার শরীরকে, এবং শেষ অত্যাচারটুকু সে তখন করে নিচ্ছিল। ঘরের ভেতরে ভ্যাপসা গন্ধ যেন বেড়ে যাচ্ছিল। প্রতিটা শ্বাস প্রশ্বাস যেন মৃত্যুর মতো মনে হচ্ছিল। অবশেষে বহু বিতর্কের পর সেই বিভৎস শক্তি আমাকে মুক্তি দিতে রাজি হলো।
তবে জানালো কিছু অশুভ শর্ত তাকে দিতে হবে। 3টি কুচকুচে কালো পাঁঠা ছাগল, 3টি কালো মোরগ আর লাল কাপড়ে মোড়ানো 3টি কালো কবুতর। এইসব জিনিস এক নির্দিষ্ট স্থানে রেখে আসতে হবে যেন জিনটি বলি দিতে পারে পরে। আর সব থেকে বড় কাজটা করতে হবে, সেটা হলো সেই অভিশাপের ডায়েরিটি ধ্বংস করা। তাহলে জিনটি সেই বাঁধন থেকে মুক্তি পাবে। শর্ত দেওয়ার পরেই আমার শরীর শেষবারের মতো প্রচন্ডভাবে কেঁপে উঠল, আর সাথে সাথেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফেরার পর হুজুর আমাকে সেই লাইব্রেরিতে নিয়ে গেলেন। সেই অভিশাপের ডায়েরিটি উদ্ধার করে সবার সামনে আগুনে পুড়িয়ে ফেললেন। আগুনের শিখা যেন জিনটির শেষ ক্ষমতার মতো উগ্রভাবে জ্বলে উঠল, আর জিনটি মুক্ত হয়ে চলে গেল। এরপর আব্বু সেই জিনের চাওয়া ভয়ঙ্কর উপাচারগুলো নির্দিষ্ট স্থানে রেখে আসেন। সেই রাতের পর থেকে সেই ভয়াবহ বিভীষিকা চিরতরে জীবন থেকে বিদায় নিল। আমি আর কখনো সমস্যায় পড়িনি। এই ছিল আকাশ ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। ধন্যবাদ প্রিয় রাসেল ভাই ও শ্রোতা বন্ধুদের এতটা ধৈর্য নিয়ে ঘটনাটি পড়ে শোনানোর জন্য। এই ঘটনাটি সিলেক্টেড হলে দয়া করে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে ঘটনা লিখতে উৎসাহ পাব। না হলে সেটাও জানাবেন। আমার জন্য দোয়া করবেন। ভূত.com-এর প্রাণ আমাদের সবার প্রিয় রাসেল ভাই, ভূত.com-এর টিম মেম্বারদের জন্য দোয়া, শ্রদ্ধা ও ভালোবাসা। আমি সজীব শাহরিয়ার আজ বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে তাও আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achinpur, haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে, অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে আরো একটা ঘটনা শোনাবো। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে। আমি ইকবাল কবির। আমার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার ভবানীপুর গ্রামে। আমি আপনার শোয়ের একজন পুরনো শ্রোতা। ভূত.com-এর শুরু থেকে শুনি আপনাকে, কিন্তু কোনোদিন ঘটনা পাঠাইনি। আমি বর্তমানে একটি গ্রুপে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। কাজের ব্যস্ততায় রেকর্ড করে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু আপনার কণ্ঠেই ঘটনা বেশি ভয়ঙ্কর সুন্দর লাগে, তাই লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। সেই সাথে গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। আমাদের বাড়ির একটু বর্ণনা দিয়ে নিই। আমাদের বাড়ির পাশে একটি বিল রয়েছে। সেখানে শুকনো মৌসুমে ধান চাষ হয় এবং বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। আমার বাবা চাচারা 5 ভাই 2 বোন। ঘটনাটি ঘটে আমার দাদির ছোট ভাইয়ের সাথে। তার নাম আব্দুর রহমান। আমরা তাকে নানা ভাই বলেই ডাকতাম। আমার দাদির বাবার বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি গ্রাম, এবং ওই সময়ে আমাদের সাংসারিক প্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট হাটের দিন ছাড়া পাওয়া যেত না। আমার আব্দুর রহমান নানা তখন হাট করতেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে। আমাদের গ্রাম থেকে যমুনা নদী পার হলেই সেই হাট। নদীপথে যেতেন সেখানে, এবং অনেক পথ পায়ে হেঁটেও হাঁটতে হতো। যাই হোক, ঘটনায় যাই। ঘটনাটি ঘটে 1970 দশকে। তখন আমার বাবা খুবই ছোট। আমার দাদি সেদিন আমার বাবাকে সাথে নিয়ে তার বাবার বাড়ি যায়, অর্থাৎ আমার বাবার নানার বাড়ি। এদিকে আমার দাদা বলে দিয়েছেন, কাল সকাল সকাল চলে এসো, ধান সেদ্ধ করতে হবে কিন্তু। দাদি হ্যাঁ বলে চলে যায়। মামার বাড়ি গিয়ে বাবা সবার সাথে খেলাধুলা করছে।
সন্ধে হলে তার মামা আব্দুর রহমানের কাছে ভূতের গল্প শুনবে বলে বায়না ধরে। তিনি অগত্যা রাজি হন এবং রাতের খাবার শেষ করে গল্প শুরু করেন। বলছেন আব্দুর রহমান, শোন তাহলে, এটা কোনো গল্প না, আমার সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। তোর নানা আমাকে সেদিন হাটে পাঠিয়েছিল একটা মাছ ধরা জাল কিনতে। এনায়েতপুরের হাটে জালগুলো খুব ভালো বলে। তো আমি সকালবেলায় বের হই। বাড়ি থেকে তো স্থলচর পর্যন্ত হেঁটেই যেতে হলো, সেখান থেকে নৌকায়। হাটে গিয়ে জালও কিনলাম। জাল কিনে হাট থেকে বের হয়ে নদীর কাছে আসতে আসতে আসরের আজান দিয়ে দিল। নৌকায় উঠলাম, নৌকা ছাড়ল। আবহাওয়াও সুন্দর, আকাশ পরিষ্কার। নৌকায় আসতে আসতে বেশ কয়েকজনের সাথে পরিচয় হলো। এ কথা সে কথা বলতে বলতে নৌকা ঘাটে এসে পৌঁছালো। স্থলচর ঘাটে এসে পৌঁছাতে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে। নৌকা থেকে নেমে সবাই হাঁটা দিলাম যে যার গন্তব্যের দিকে। সকলের বাড়ি এক এলাকায় হওয়ায় মাইল 2-3 আসার পর প্রায় সকলেই চলে গেল যার যার বাড়িতে। সব শেষে একজন ব্যক্তি ছিল আমার সাথে। তার বাড়ির কাছে আসলে সে বলল, ভাই, রাতটা আমার বাড়ি থেকে যান, সকালে যেন। বলে রাখা ভালো, সেখানে একটা কথা আছে। সেখান থেকে সেই নানার বাড়ি আসতে আমাদের ধলেশ্বরী নদী পড়বে। যদিও তখন নদীতে পানি ছিল না, মাঝে মাঝে একটু পানি হতো এবং নদীতে বোরো ধান লাগানো হয়েছিল। না না ভাই, আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। লোকটি অনেক জোরাজুরি করলো থাকতে এবং আমাকে বলল নদীতে রাতের বেলা নানা ধরনের বিপদ হতে পারে। আমি তার কথায় পাত্তা না দিয়ে তাকে বিদায় দিয়ে চলে আসি এবং সেই সিদ্ধান্তটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তখন আমি একা, অন্ধকার রাত, বাতাসের সাঁই সাঁই শব্দ, নদীতে লাগানো বোরো ধানের পাতায় বাতাস লেগে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। তখন রাত 10টার মতো বেজে গেছে। আমি হাঁটছি খুব দ্রুত। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম একটা সাদা ঘোড়া বোরো ধান খাচ্ছে। আমি মনে মনে বললাম, এত কষ্ট করে মানুষ ধান লাগিয়েছে, আর কোন ব্যাককেলে ঘোড়া ছেড়ে রেখেছে এখানে, আরেকজনের ক্ষতি করছে। তখন আমার মনের ভয়, ডর কিচ্ছু ছিল না। যাই হোক, কিছুক্ষণ পর দেখি আরো 2টি ঘোড়া একইভাবে ধান খাচ্ছে। আমার খুব রাগ হলো ঘোড়াগুলোর ওপর, কিন্তু কি করব, আমি একা। রাতের বেলায় যদি ধান আমাদের উপকার করতে যাই, আমার অনেক রাত হয়ে যাবে। আমি আবার হাঁটা দিলাম। সামনে এসে দেখি আরো কতগুলো ঘোড়া একইভাবে ধান খাচ্ছে এবং ঘোড়াগুলোর দূরত্ব আগের ঘোড়াগুলোর দূরত্বের চেয়ে অনেক কম আমার থেকে। ঘোড়াগুলো একটু কাছাকাছি হওয়ায় আমি লক্ষ্য করলাম ঘোড়াগুলো ধান খাচ্ছে, কিন্তু তাতে ধানের কোনো ক্ষতি হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে ধান খাচ্ছে ঠিকই, কিন্তু নষ্ট হচ্ছে না। তখন আমার মনে সন্দেহ হলো যে এটা স্বাভাবিক কিছু না, আমার সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে। আমি সাথে সাথে বিড়ি ধরালাম এবং জোরে জোরে হাঁটা দিলাম। আমি জানতাম আগুন দেখে এসব জিনিস ভয় পায়, কিন্তু আমি বিড়ি ধরানোতে ঘোড়াগুলোর কোনো পরিবর্তন হলো না। আমি হাঁটতে থাকলাম এবং ভয়ে ভয়ে একটু পেছনে তাকিয়ে দেখলাম ঘোড়াগুলো আমার পেছন পেছন আসছে। তখন আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। আমার হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম এবং লক্ষ্য করলাম ঘোড়াগুলো হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। তখন আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। মনে হলো আজই হয়তো আমার শেষ দিন। কেন যে লোকটির কথা শুনে তার বাড়িতে রাত কাটালাম না, এখন আর ভেবে কি হবে। আমার চারিদিকে নদীর তলায় মাঝে মাঝে ছোপ ছোপ পানি এবং কিছু কিছু জায়গায় গভীর পানি। এখান থেকে সামনের গ্রামটাও বেশ খানিকটা দূরে। আমি যদি দৌড়ও দেই তবুও 10-15 মিনিট লাগবে। সেটা সম্ভব না। আজ আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু জীবনের মায়ায় জ্ঞান শূন্য হয়ে দৌড় দিলাম এবং ঘোড়াগুলো আমার সমান গতিতে আমার পেছন পেছন দৌড়ে আসতে লাগলো। আমি প্রাণপণে ছুটছি আর ঘোড়াগুলো আমার প্রাণ নেয়ার জন্য ছুটছে। আমার মনে যা আসছিল তাই পড়তে লাগলাম আর দৌড়াতে লাগলাম, কিন্তু আমি খেয়াল করলাম ঘোড়ার গতি আর আমার গতি সমান। বাস্তবে এটা সম্ভব নয়। মানুষের থেকে ঘোড়া কয়েক গুণ জোরে দৌড়াতে পারে। মৃত্যুকে সামনে দেখতে পাচ্ছিলাম আমি। সব থেকে ভয়ের ব্যাপার হলো ঘোড়াগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়াচ্ছিল। কয়েক মিনিট পর আমার সামনে একটু আলোর ঝলকানি দেখতে পেলাম। বাঁচার আকুতি নিয়ে আরো জোরে দৌড় দিলাম আলোকে লক্ষ্য করে এবং আলোর কাছে গিয়ে দেখলাম সেটি একটি নৌকার কুপির আলো। নৌকাটি বেদেদের।
নৌকার কাছে গিয়ে আমি চিৎকার করে সাহায্য চাই এবং নৌকা থেকে এক লোক বেরিয়ে আসে, আমাকে নৌকায় ওঠায়। আমাকে নৌকায় উঠানোর সাথে সাথে ঘোড়াগুলো নৌকার কাছে এসে দাঁড়ায়। তাদের চোখগুলো ছিল আগুনের মতো জ্বলজ্বলে, মুখে একটা রাগান্বিত ভাব। এবং সব থেকে আশ্চর্য আর ভয়ঙ্কর ঘটনা ঘটে তখন। ঘোড়াগুলোর ভেতর থেকে মানুষের মতো কণ্ঠস্বর ভেসে আসে। তারা বলে পাড়ে নামিয়ে দিতে। লোকটি রাজি হয় না। যাই হোক, এক সময় বাক বিতণ্ডার পরে ঘোড়াগুলো সেখান থেকে চলে যায়। আমি সে রাতে ওই নৌকাতেই ছিলাম এবং পরদিন সকালে আমি বাড়িতে ফিরে আসি। এই বলে নানা তার ঘটনা শেষ করেন। ভাই, এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি যে স্থানের, সেটি একটি নদীর চর। ওই চরে ঘটে যাওয়া এবং আমার জানা আরো অনেক ভয়ঙ্কর এবং সত্য ঘটনা আছে, পরবর্তীতে লিখে পাঠাবো। ভালো থাকবেন। ভূত.com দীর্ঘজীবী হোক। ওকে, ঘটনাটি আপনারা শুনলেন এবং ঘটনা সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্ট সেকশনে লিখতেও পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনারা সবাই জানেন যে অচিনপুর আমরা সেই ঘটনাগুলোই প্রচার করি যে ঘটনাগুলো আপনার বন্ধু আপনার সাথে শেয়ার করেছে বা আপনারা একসাথে এক্সপেরিয়েন্স করেছেন। সেই রকম একটা ঘটনা শোনাবো। চলুন হারিয়ে যাই ভয়ের রাজ্য অচিনপুরে বন্ধুর সাথে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার বন্ধুর বাবার এক আত্মীয়ের সাথে ঘটে। আপনারা সবাই জানেন সিফাত আলম এবং সাবিত আলম তারা রেগুলার আমাদের জন্য ঘটনা কালেক্ট করে পাঠান, কিন্তু আজকের এই ঘটনাটি তার নিজের, অর্থাৎ তিনিই শুনেছেন তার বন্ধুর কাছ থেকে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনার ভেতরের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন আমার বন্ধুর বাবা। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। ঢাকার এক অখ্যাত এলাকায় আমার এক আত্মীয়া বাস করতেন। সম্পর্কে তিনি আমার চাচি হতেন। তিনি বেশ গরিব ঘরের একজন মহিলা ছিলেন। তার স্বামীও মারা গিয়েছিলেন ঘটনার কয়েক বছর আগেই, আর 3 ছেলে 5 মেয়ে ছিল তার। এত বড় একটা সংসারের ভরণ পোষণ চালানোটা সত্যিই খুব কঠিন একটা কাজ ছিল তার জন্য। চাচি বেশি লেখাপড়া জানতেন না। তিনি শুধু এতটুকুই পড়েছিলেন যার মাধ্যমে শুধুমাত্র খবরের কাগজ আর বিভিন্ন বইপত্র পড়তে ও বুঝতে পারতেন। কিন্তু তার পড়ার ভীষণ শখ ছিল। কোনো বই, পত্রিকা বা ম্যাগাজিন হাতে পেলেই তিনি তৎক্ষণাৎ তা পড়ায় মগ্ন হয়ে যেতেন। বাচ্চাদের পেট চালানোর জন্য তিনি দিনে সেলাইয়ের কাজ করতেন, সন্ধ্যায় বাচ্চাদের কোরআন পড়াতেন, আর রাতভর পুরনো সব বই ও পত্রিকা পড়তেন। বই আর পত্রিকা পড়ার এই শখ যখন পাগলামির পর্যায়ে চলে গেল, তখন কেউ একজন তাকে পরামর্শ দিল, আপনি যে এখান ওখান থেকে বইপত্র চেয়ে আনেন বা পুরনো কাগজপত্র সব কাগজওয়ালাদের কাছ থেকে কেনেন, তার চেয়ে বরং কিছু টাকা জমিয়ে যদি একটা ঠেলা গাড়ি করে পুরনো বই কিনে আনেন আর ঘরের একটা কামরায় একটা লাইব্রেরি বানিয়ে ফেলেন, তাহলে শুধু যে আপনার বই পড়ার শখই মিটবে তাই নয়, আপনার কিছু আর্থিক উপার্জনও হবে। অনেকেই লাইব্রেরিতে এসে বই পড়তে পারবে। কথাটা চাচির মাথায় ভালোভাবেই ঢুকল। অনেকে তো সহানুভূতির বশেই নিজেদের বাড়ি থেকে পুরনো বইপত্র, ম্যাগাজিন তাকে দিয়ে দিলেন। আশেপাশের সচ্ছল লোকেরা পুরনো কাগজপত্রের সাথে বই বিক্রি না করে
চাচিকে দিতে শুরু করলেন। চাচি নিজেও পুরনো ঠেলাগাড়ি থেকে ডজন ডজন বই কিনে আনলেন এবং খুব তাড়াতাড়ি তিনি বেশ ভালো একটা লাইব্রেরি তৈরি করে ফেললেন। তার লাইব্রেরি থেকে অনেক ছেলে মেয়ে ভাড়ায় বই নিয়ে যেত। এভাবে খুব দ্রুতই চাচির একটা স্থায়ী আয়ের ব্যবস্থা হয়ে গেল। এখন শুধু চাচির নিজের পড়ার জন্যই যে বই জুটত তাই নয়, সংসারের চুলোও ঠিকঠাক জ্বলতে শুরু করলো। ধীরে ধীরে চাচি তার অন্য সব কাজ ছেড়ে দিলেন আর দিন রাত শুধু বই পড়তে লাগলেন। তার এই শখ এতদূর বাড়ল যে তার বাচ্চারা অতিষ্ঠ হয়ে উঠল। বেচারি মেয়েরাও ঘর সামলাতো, আবার বাইরে খাটুনিও করত, আর চাচিকে প্রায়ই দেখা যেত সারা দিন লাইব্রেরিতে বসে বুঁদ হয়ে আছেন। পড়ার পাশাপাশি বইয়ের পুরনো বাজার খুঁজে খুঁজে অতি পুরনো বই নিয়ে আসাও তার একটা সাংঘাতিক নেশা হয়ে দাঁড়িয়েছিল। এভাবেই এক সময় তিনি লাইব্রেরি চালানো বন্ধ করে দিলেন আর একটা ছোট্ট ঘরে নিজেকে আটকে রেখে দিলেন দিন রাত পুরনো বইয়ের স্তূপের মধ্যে। লাইব্রেরি থেকে আয় রোজগার হতো। চাচিকে এভাবে ঘরে আটকে থাকতে দেখে তার ছেলে এই দায়িত্বটা কাঁধে তুলে নিল আর কোনো মতে দিন কাটাতে লাগলো। কয়েক মাস পরেই অবশ্য চাচির দিন রাত বই পড়া বন্ধ হয়ে গেল। আমি যেহেতু তার বড় ছেলে আহমেদের সমবয়সী ছিলাম, তাই ভাই ছাড়াও সে আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা প্রতিদিন ওদের বাড়িতে যাওয়া আসা করতাম। তাছাড়া তার এক মেয়ের সাথে আমার সম্পর্কও ছিল। আমার মা তাকে খুব বেশি পছন্দ করতেন। চাচির সব কয়টি মেয়েই খুব লক্ষ্মী আর সহজ সরল ছিল। সবাই ওদের খুব প্রশংসা করত। আমার মা ওই সময়ই তার 3 মেয়ের জন্য পরপর কয়েকটি ভালো সম্ভ্রান্ত পরিবারে খুব সাদামাটা ভাবে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন শুধু 2 মেয়ে বাকি, যাদের মধ্যে একজনের সাথে আমার সম্পর্ক। চাচি আবার ঘরের কাজকর্মে মন দিয়েছিলেন। তবে হ্যাঁ, রাতে তিনি তার ছোট্ট ঘরটা বন্ধ করে বই পড়তেন। আমার মায়ের ধারণা ছিল তিনি হয়তো মেয়েদের এই বোঝার কারণে অবচেতন মনে বড্ড চাপে ছিলেন, তাই হয়তো সমস্যা থেকে পালানোর জন্যই বইয়ের মধ্যে আশ্রয় খুঁজতেন। এখন যেহেতু তিনি বুঝতে পারছেন যে মাত্র 2 মেয়ে বাকি, তাদের একজন তো একরকম আমাদেরই, আর একজনের ইনশাল্লাহ কোথাও না কোথাও বিয়ে হয়ে যাবে, তিনি কিছুটা নিশ্চিন্ত। ছেলেরাও বড় হচ্ছে, শিগগিরই কিছু না কিছু একটা করবে। সত্যি চাচি যেই না আবার ঘরের প্রতি মনোযোগী হলেন আর লাইব্রেরিটা সামলাতে শুরু করলেন, পরিস্থিতি যেন হঠাৎ করেই পাল্টে গেল। তার লাইব্রেরিটা হুট করেই খুব চলতে শুরু করলো। পুরনো বইয়ের পাশাপাশি ধীরে ধীরে নতুন বইও আসতে লাগলো। এমনকি ওপরের ক্লাসের কোর্সের এমন সব বইও চলে এলো যা সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে কেনা সম্ভব ছিল না। দূর দূরান্ত থেকে অনেক ছেলেমেয়েরা বই কিনতে আসতে লাগলো। তারপর লাইব্রেরির পাশের আরেকটা ঘর ভেঙে চাচি সেটাও লাইব্রেরির সাথে জুড়ে দিলেন আর সেখানে একটা বড় স্টেশনারি দোকান খুলে বসলেন। অবাক করা ব্যাপার ছিল যে এই শহর জুড়ে ছেলেমেয়েরা, বাচ্চারা এই লাইব্রেরিতে আসতো আর ভাড়ায় বই নেয়ার পাশাপাশি স্কুল কলেজের বই, খাতাপত্রও এখান থেকেই কিনত। চাচির ছেলেরা নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আর লাইব্রেরি সামলানোর ভার নিল 2-3 জন কর্মচারী। চাচির ঘরে টাকা পয়সার ঢল নামলো। সেই পুরনো বাড়িটা এখন এক 3 তলা দালানে পরিণত হয়েছে। ঘরে প্রয়োজনীয় সব জিনিসপত্র চলে এসেছে। বড় ছেলে যে আমার বন্ধু ছিল, সে উচ্চ শিক্ষার জন্য আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলো। কিন্তু চাচি বললেন, আগে 2 বোনের বিয়ে দেই, তারপর যা। আরও একটা কথা বলে রাখি, চাচি বরাবরই বেশ কম কথা বলতেন, কিন্তু যখন থেকে তার ব্যবসা এভাবে বড় হলো, তিনি যেন কথাবার্তা বলা একেবারেই বন্ধ করে দিয়েছিলেন। খুব দরকার না পড়লে কথা বলতেন না, নইলে সারাদিন চুপচাপ থাকতেন আর রাত ভর পড়তেন। তার পড়ার ধরনটা ছিল ঠিক এমন যে রাতভর তার ঘরের বাতি জ্বলত, দরজা বন্ধ থাকত। আমরা বুঝতাম যে চাচি বিছানায় শুয়ে পড়ায় ডুবে আছেন, কারণ এরপর তিনি দিনের বেলা অনেক বেলা পর্যন্ত ঘুমাতেন। তাই চাচি যখন আহমেদকে যেতে বারণ করলেন, তখন আমাদের খুশির কোনো সীমা রইল না। খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি হয়ে গেল। কাকতালীয় ভাবে অন্য মেয়েটির জন্য একটা সম্বন্ধ চলে এলো। আর এটাও খুব কাকতালীয় ছিল, যে ছেলেটির সাথে বিয়ে ঠিক হচ্ছিল সে আমারই অফিসে কাজ করত। তার নাম মকবুল। আমাদের দুজনের বিয়ে শেষ পর্যন্ত একই দিনে সম্পন্ন হলো। চাচি বিয়েতে মন খুলে যৌতুক দিলেন, বরং বলা যায় যৌতুকের নামে পুরো একটা ঘরের সব আসবাবপত্র তিনি দিয়ে দিলেন। রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর পর্যন্ত ঘরটা সেরা সব জিনিসপত্রে ভরিয়ে দিলেন।
বিয়ের পর আহমেদ আমেরিকায় চলে গেল। 2 ছোট ছেলেও বিশ্ববিদ্যালয়ে যেতে শুরু করলো, আর চাচি তার পুরনো ঢঙেই জীবন কাটাতে লাগলেন। বিয়ের বছরখানেক পার হয়েছে কি হয়নি এমন সময়ে চাচি অসুস্থ হয়ে পড়লেন। অনেক দিন পর্যন্ত বোঝাই যায়নি তিনি অসুস্থ। তিনি জেনে শুনেই নিজের এই অসুস্থতা লুকিয়ে রেখেছিলেন, কিন্তু যখন অসুখটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল তখন বাধ্য হয়ে তাকে ডাক্তারের কাছে যেতে হলো। আমি দেখতাম তার গায়ের রং কেমন ফ্যাকাশে হয়ে গেছে, আর তিনি কিছুই খেতে পারছেন না। আমার অনেক জোরাজুরিতে তিনি গেলেন ঠিকই, কিন্তু আস্তে করে বললেন, বাবা, যত বড় অসুখী হোক না কেন আমাকে শুধু পড়া থেকে বারণ করো না। বই না পড়ে বেঁচে থাকা আমার পক্ষে সত্যিই সম্ভব না। আমি তার এই কথা শুনে হাসলাম। ভাবতে লাগলাম যে কিছু কিছু লোকের বইয়ের প্রতি এমনই নেশা জন্মে যায়। আমি যখন তাকে ডাক্তার দেখালাম তখন জানা গেল যে চাচির লিভারের ক্যান্সার হয়েছে এবং তা ইতোমধ্যেই বেশ ছড়িয়ে পড়েছে। অপারেশন করা সম্ভব ছিল না। জীবনের আর যে কটা দিন বাকি ছিল তা বিশ্রাম আর নিয়ম মেনে চালাতে হবে। আমি সেদিনই আহমেদকে আমেরিকায় ফোন করলাম। সে বোনদের বিয়ের পরপরই আমেরিকা চলে গিয়েছিল। মায়ের অসুস্থতার কথা শুনে সে খুব চিন্তিত হয়ে পড়ল। বলতে লাগলো, ভাই, মা সারা জীবন আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আজ আমরা যা কিছু সব তার জন্যই। ডাক্তাররা যতই জবাব দিয়ে দিক, কিন্তু আমি মাকে আমেরিকায় নিয়ে আসবো। এখানকার ডাক্তাররা অনেক দক্ষ। আমার এখানে এক বন্ধু ডাক্তার আছে, আর তার এখানে বেশ জানাশোনাও আছে। তুই শুধু মাকে পাঠিয়ে দে, আমি এখানে তার চিকিৎসা করাবো। আমি আমার স্ত্রীকে জানালাম আহমেদের এই পরামর্শের কথা। চাচির বাকি মেয়েরাও সবাই খুব চিন্তিত ছিল। সবাই বলল যে আহমেদ ঠিকই বলেছে, তাকে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠিয়ে দেয়া হোক। চাচি যখন এই সিদ্ধান্তের কথা শুনলেন তিনি সরাসরি না করে দিলেন। তিনি মাথা চাপড়াতে লাগলেন আর চিৎকার করে বলতে লাগলেন, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আল্লাহ আমার কপালে যতদিন আয়ু লিখেছেন তা এখানেই শেষ হবে। আমি এখান থেকে কোথাও যাব না। পুরো বাড়ির সবাই একদিকে আর চাচির জেদ আরেকদিকে। কিন্তু চাচি আর কতক্ষণ বাধা দেবেন? শেষ পর্যন্ত তিনি একটা শর্ত দিলেন যে তিনি শুধু 15 দিনের জন্য আমেরিকা যাবেন, চেক আপ করিয়েই ফিরে আসবেন। সবাই সেই শর্ত মেনে নিল। ভাবল, একবার শুধু যান, তারপর তো আহমেদই সব সামলাবে। চাচিকে আমেরিকায় পাঠিয়ে দেয়া হলো। চাচির সব মেয়েরা বাড়িতেই ছিল। আমিও আমার স্ত্রীকে নিয়ে ওখানেই ছিলাম। ভেবেছিলাম চাচির ব্যাপারে কোনো খবর পেলে তারপর সবাই নিজের নিজের বাড়ি ফিরব। আমরা সবাই চাচির সেখানে পৌঁছানোর পর ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় সেই রাতে খবর এলো যে চাচি আমেরিকায় পৌঁছানোর সাথে সাথেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আহমেদ তার মরদেহ দেশে আনার জরুরি ব্যবস্থা করছে। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আমার স্ত্রী তো কাঁদতে কাঁদতে প্রায় বেহুশ হয়ে